সুনিতা দেবী তার এক মেয়ে পূজা এবং ছেলে বিকাশকে নিয়ে শহরে বাস করে। সুনিতা দেবী তার দুই ছেলে মেয়েকে খুবই ভালোবাসে, এমনকি তাদের জন্য সুনিতা দেবী সবকিছুই করতে পারে, কিন্তু তার দুই ছেলে মেয়ে সেটা বুঝতে চায় না। সুনিতা দেবীর স্বামী ছিল না, তার স্বামী এক দুর্ঘটনাক্রমে মারা যায়। এর ফলে সুনিতা দেবী তার দুই ছেলে মেয়েকে একাই বড় করে তোলে। একদিন তারা তিনজনে যখন একসঙ্গে খাবার খেতে বসে, তখন সুনিতা দেবী বলে, কিরে পূজা, বিকাশ, রান্না কেমন হয়েছে? আমি তোদের জন্য আজকে তোদের পছন্দের খাবার রান্না করেছি, আর তোরা যে দেখছি কিছুই বলছিস না, চুপচাপ মোবাইল নিয়েই পড়ে আছিস আর মোবাইল দেখতে দেখতেই খেয়ে যাচ্ছিস। হ্যাঁ মা, ভালো হয়েছে। তুমি তো জানো তোমার হাতের রান্না আমাদের সবসময় ভালো লাগে, তাই আমি আর কিছু বললাম না। হ্যাঁ মা, এই খাবারটা খুব ভালো হয়েছে। আর তাছাড়া তোমার হাতের খাবার তো আমার রোজই ভালো লাগে। তুমি তো আমার পছন্দ মতোই খাবার বানাও, তাই না? এতে আবার বলার কি আছে? আচ্ছা মা, আমি চললাম তাহলে। আমাকে আবার কলেজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমার বান্ধবীরা অপেক্ষা করছে। কিন্তু পূজা, তুই তো সামান্য অল্প একটু খাবার খেলি, এই সামান্য খাবার খেয়ে তুই চলে যাচ্ছিস? আমি তোর জন্য কত কষ্ট করে তোর পছন্দের খাবার রান্না করলাম, আর তুই সব খাবার না খেয়ে চলে যাচ্ছিস। এটা কি দেখতে ভালো লাগে বল? উফ, আমার দেরি হয়ে যাচ্ছে তো। এত খাবার খেতে গেলে আমার আরো দেরি হয়ে যাবে। বলছি তো, ওইদিকে আমার বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে। আমার যেতে দেরি হলে ওরা কিন্তু আমার উপর রাগ করবে। আমি চললাম। এই বলে পূজা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর সুনিতা দেবী তার মেয়ের এরকম ব্যবহার দেখে মনে মনে খুবই কষ্ট পায়, কারণ সুনিতা দেবী রান্নাঘরে প্রচন্ড গরমের মধ্যে তার ছেলে মেয়ের পছন্দের খাবার রান্না করে, কিন্তু সেই খাবার পূজা অল্প পরিমাণে খেয়েই চলে যায়। সেই জন্য সুনিতা দেবীর মন খারাপ করে, কিন্তু তবুও সে তেমন কিছু মনে করে না, কারণ প্রত্যেক দিনই তাকে এমন কিছু সহ্য করতে হয়। আর কিছুক্ষণ পর বিকাশও অর্ধেক খাবার খেয়ে উঠে যায়। কিরে, তুই আবার অর্ধেক খাবার খেয়ে উঠে যাচ্ছিস কেন? তোরা দুই ভাই বোনে খাবার খাওয়ার সময় কেন এত ফোন ঘাটিস বলতো? তোরা খাবার খেতে খেতে তো দেখতেই পাস না কোন খাবারটা তোরা খাচ্ছিস। এবার ফোনটা রেখে দে। শোন, ফোনটা রেখে খাবারটা খেয়ে নে, না হলে আবার কিন্তু খিদে পেয়ে যাবে। মা, তুমি তো জানো আমাকে ঠিক সময় অফিসে পৌঁছাতে হবে, আর দেখো না আমি কত লেট হয়ে গেছি। না না, আমি আর এই খাবারটা খেতে পারবো না, আমি চললাম। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। এই বলে বিকাশও সেখান থেকে চলে যায়। তারা দুই ভাই বোন প্রত্যেকদিন এরকমই করে। আসলে তারা তাদের মায়ের সঙ্গে কখনোই ভালো মতো কথা বলে না। তারা নিজেদের মতো বন্ধু বান্ধব এবং মোবাইল ফোন নিয়েই ব্যস্ত থাকে। কোনো রকম ভাবেই তারা দুই ভাই বোন তাদের মাকে সময় দেয় না। এভাবেই কিছুদিন কাটে। একদিন সুনিতা দেবী বলে, পূজা, বিকাশ, জানিস তো, আসলে তোদের বাবা চলে যাওয়ার পর থেকে আমি না কোনো জায়গায় ঘুরতে যাইনি। তোরা দুই ভাই বোনে তখন অনেক ছোট ছিলিস, তাই তোদের দুই ভাই বোনকে নিয়ে আমি আর কোথাও যেতে পারিনি। কিন্তু এখন যেহেতু তোরা বড় হয়েছিস, তাই তোরা আমাকে ঘুরতে নিয়ে চল না। তুমি আবার এই বয়সে কোথায় ঘুরতে যাবে? তোমার কি এখন ঘোরার বয়স আছে নাকি? আচ্ছা, তাহলে শুধুমাত্র তোদেরই ঘোরার বয়স আছে? তোদের সঙ্গেও তো আমার ঘোরার খুব ইচ্ছা করে, কারণ তোরাও তো তোদের বন্ধু বান্ধবদের সঙ্গে কত ঘোরাফেরা করিস, কত মজা করে ছবি তুলিস, ওদের সঙ্গে সময় কাটাস। তাই আমি ভাবছি আমিও তোদের মতোই হয়ে যাব। মা, তুমি আমাদের সাথে ঘুরবে? আচ্ছা ঠিক আছে, একদিন অফিসের ছুটি থাকলে তোমাকে নিয়ে ঘুরবো। আচ্ছা মা, এবার তাহলে আমি আসি। হ্যাঁ মা, আমিও চললাম। আমার একটু ফিরতে দেরি হবে। আসলে বন্ধুদের সঙ্গে আমি একটু ঘুরতে যাব। এই বলে পূজা এবং বিকাশ দুই ভাই বোন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এর ফলে সুনিতা দেবী বাড়িতে একা হয়ে পড়ে। সে প্রত্যেকদিন একইভাবে বাড়িতে একা থাকতো, আর তার ছেলে মেয়েরা অফিস থেকে কলেজ থেকে বাড়ি ফিরলেও তবুও সুনিতা দেবীকে একা একাই থাকতে হতো। সুনিতা দেবী যখন তার ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে যেত, তখন তার দুই ছেলে মেয়ে ফোনেই ব্যস্ত থাকতো। এই দিকে সুনিতা দেবী বাধ্য হয়ে নিজের রুমে চলে যেত। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সুনিতা দেবী মনে মনে ভাবে, আমি এদের দুই ভাই বোনকে কত কষ্ট করেই না মানুষ করেছি। লোকের বাড়িতে কাজ করেছি এদের দুই ভাই বোনের ইচ্ছা পূরণ করার জন্য, এমনকি লোকের কাছে হাত পেতে টাকাও ধার করেছি। ছোটবেলাতে পূজা একদমই খাবার খেতে চাইতো না, তাই আমি ওকে মুখে তুলে খাবার খাইয়ে দিতাম। আর বিকাশ তো সবসময় বন্ধু বান্ধবদের সঙ্গে মারপিট করে বেড়াতো। বিকাশের গায়ে এক ফোঁটা রক্ত দেখলেই আমার প্রাণটা বেরিয়ে যেত। কিন্তু এখন সেই ছেলে মেয়ে দুটোই আমাকে এভাবে পর করে দিচ্ছে কেন? ওরা তো দেখছি ফোন ছাড়া এখন কিছুই বোঝে না। আমি সব সময় বসে থাকি ওরা কখন বাড়িতে আসবে, কিন্তু ওরা কিছুতেই আমার কষ্টটা বুঝতে চায় না। এভাবেই সুনিতা দেবী সেদিন প্রচন্ড দুঃখ করে, এমনকি সে কান্নাকাটিও করে। আসলে সুনিতা দেবী তার দুই ছেলে মেয়েকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে।
তার দুই ছেলে মেয়ের কোনো কিছু হলে সুনিতা দেবী একেবারে রাত দিন এক করে দিত আর তাদের পাশে সবসময় বসে থাকতো। এমনকি তাদের মুখে তুলে খাবারও খাইয়ে দিত আর সবসময় তাদের সুস্থতার জন্য প্রার্থনা করত। কিন্তু মায়ের ভালোবাসা দেখেও দুই ছেলে মেয়ে না দেখার ভান করত। এমনই একদিন, মা, আজকে আমার শরীরটা খুব অসুস্থ লাগছে জানো তো। আজকে কলেজ থেকে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কি আমার মাথাটা একটু টিপে দেবে? তোর মাথা যন্ত্রণা করছে? আচ্ছা দাঁড়া, আমি তোর জন্য গরম গরম আদা দেওয়া চা বানিয়ে নিয়ে আসছি, আর আমি তোর মাথাটাও টিপে দেব, ঠিক আছে? এই বলে সুনিতা দেবী তার মেয়ের জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসে আর তার মেয়ের পাশে বসে মাথা টিপে দিতে থাকে। আর তখন সুনিতা দেবী তার মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। আচ্ছা পূজা, আজকে কি কলেজে অনেক বেশি ক্লাস হয়েছে? তুই তো কোনোদিন এরকম এসে ক্লান্ত হয়ে পড়িস না, আজকে তাহলে হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়লি, কি ব্যাপার? কিরে, তুই আমার কোনো কথা শুনতে পাচ্ছিস না? ওরে বাবা, তুই তো দেখছি আবার ফোন ঘাটা শুরু করেছিস। হ্যাঁ মা, তুমি কি কিছু বলছো? একটু পরে বলো কেমন, কারণ ফোনে আমি একটা কাজ করছি। একটু পরে তোমার সঙ্গে কথা বলছি, তুমি আমার মাথা টিপতে থাকো। পূজার এই কথা শুনে সুনিতা দেবী চুপ করে যায়। এতক্ষণ ধরে সুনিতা দেবী যা কথা বলে পূজার কানে কোনো কথাই যায় না। পূজা এক মনে ফোন ঘাটতেই ব্যস্ত থাকে আর এই দেখে সুনিতা দেবীরও খুবই খারাপ লাগে। আমি এতক্ষণ ধরে এত কিছু বললাম কিন্তু মেয়েটা কিছুই শুনতে পেল না। মাথা যন্ত্রণা হচ্ছে তবুও মোবাইল নিয়ে বসে আছে। মা কি বললো না বললো সেটা নিয়ে কোনো হুঁশ নেই। এটা যে কবে বুঝবে কে জানে। আমি এদেরকে এত ভালোবাসি কিন্তু এরা দুই ভাই বোনই আমার কোনো কথাতেই পাত্তা দেয় না। এসব ভেবে সুনিতা দেবীর প্রচন্ড পরিমাণে মন খারাপ করে, এমনকি তার চোখ দিয়ে জলও পড়তে শুরু হয়। কি হলো মা, তুমি আবার কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, বাবার কথা মনে পড়ছে, তাই তো? না না, আসলে জানি না চোখে কি হলো, মনে হচ্ছে চোখে কিছু পড়েছে, বুঝলি? এভাবেই সুনিতা দেবী তার মেয়েকে মিথ্যা কথা বলে, কিন্তু তখনও পূজা তার মায়ের কষ্ট বুঝতে পারে না। আর সে তার মাকে দ্বিতীয়বারও জিজ্ঞাসা করে দেখে না যে তার মায়ের কি হয়েছে। আর এই দেখে সুনিতা দেবীর আরো খারাপ লাগে, কিন্তু তবুও সে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একইভাবে তার মেয়ের মাথা টিপতে থাকে। এর ফলে পূজা সেদিন রাত্রিবেলা খুবই ভালো মতো ঘুমাতে পারে। আর সকালবেলা সুনিতা দেবী রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে শুরু করে দেয়। কিন্তু রাত্রিবেলা ঠিক মতো না ঘুমানোর জন্য সুনিতা দেবীর চোখ একেবারে বন্ধ হয়ে আসে। কি হলো মা, তুমি সারা রাত ঘুমাওনি? আমাদের জন্য খাবারটা তাড়াতাড়ি রান্না করবে তো? এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমালে চলবে? পূজার এই কথা শুনে সুনিতা দেবী চমকে ওঠে। তখন সুনিতা দেবী তার মেয়ের কথার কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে খাবার রান্না করে আর বিকাশকেও খাবার রান্না করে দেয়। আর তারা দুই ভাই বোনই খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেদিনও তারা দুই ভাই বোনে একবারের জন্য তাদের মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে না। এমনকি বাড়ি থেকে যাওয়ার সময়ও তারা তাদের মাকে কোনো কিছু বলে যায় না। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন বিকাশ যখন অফিস থেকে বাড়িতে ফিরে তখনই এক বাইকের সঙ্গে ধাক্কা লেগে তার অ্যাক্সিডেন্ট হয় আর তার পায়ে গুরুতরভাবে চোট লাগে। রাস্তার কিছু লোকজন বিকাশকে হসপিটালে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর তাকে বাড়িতে দিয়ে যায়। একই খোকা, তোর এরকম অবস্থা কি করে হলো? আয় আয়, ভেতরে আয়। হে ঈশ্বর, আমার খোকার কি হলো? সুনিতা দেবী তার ছেলের অবস্থা থেকে অঝরে কান্নাকাটি করতে থাকে আর তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সেদিন থেকে সুনিতা দেবী তার ছেলের কাছ থেকে এক মুহূর্তের জন্য সরে যায় না। সে সবসময় তার ছেলের দেখাশোনা করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি তাহলে তোমার ছেলেকেই ভালোবাসো, তাই তো? আমি জানি তো, আমি খুব ভালো করে জানতাম তুমি তোমার ছেলেকেই বেশি ভালোবাসো। আমাকে তো তুমি ভালোই বাসো না। তোমার ছেলে তোমাকে রোজগার করে নিয়ে এসে দেয়, তাই তুমি তোমার ছেলেকেই বেশি ভালোবাসো, বুঝতেই পারছি। তুই এরকম করে কেন বলছিস পূজা? আমি তোদের দুই ভাই বোনকেই খুবই ভালোবাসি। তাছাড়া তোরা ছাড়া আমার আর কি আছে? আর আমি তোদেরকে কম বেশি ভালোবাসা কেন দেব? আমি তো ছেলে মেয়ের মধ্যে কখনোই পার্থক্য করি না। আর তোরা দুই ভাই বোনে যতই বড় হয়ে যাস না কেন, আমার কাছে তোরা এখনো ছোটই আছিস। তাহলে তোদেরকে মুখে তুলে খাইয়ে দিতে আমার অসুবিধা কোথায়? তুই যদি বলিস আমি তোকেও মুখে তুলে খাইয়ে দেব, আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মায়ের মুখে এমন কথা শুনে পূজা খুবই রেগে যায় আর তাই সে সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না। সে নিজের রুমে চলে যায়। জানিস খোকা, তোদের দুই ভাই বোনকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, আর এখন তোরা দুই ভাই বোনই আমার কষ্ট বুঝতেই পারিস না। আমি তো তোদের সঙ্গে বন্ধুর মতোই থাকতে চাই, কিন্তু তোরা তো আমাকে নিজের বন্ধু মনে করিস না। তোরা তো সবসময় ফোনেই ব্যস্ত থাকিস। আমাকেও কি একটু ফোন চালানো শিখিয়ে দিবি? তাহলে আমিও তোদের সঙ্গে সামনাসামনি নয়, এবার থেকে তোদের সঙ্গে ফোনেই কথা বলবো। কারণ তোরা তো ফোনে কথা বলতে বেশি পছন্দ করিস। ওই কি যেন বলে, কিসে চ্যাট করিস।
মা সত্যি বলছি, আমরা তো কখনোই তোমার মনের কথাটা শুনতে চাইনি। তুমি তো আমাদের সঙ্গে বন্ধুদের মতোই থাকতে চাও, কিন্তু আমরা নিজেদের ফ্যামিলির থেকে বেশি তো ফোনে সময় দিই, আর সেই জন্যই তোমার ভালোবাসা, কষ্ট, মান, অভিমান কিছুই বুঝতে পারি না। আমাদেরকে ক্ষমা করো মা, সত্যি তোমার ভালোবাসাটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। একি না না, তুই আবার ক্ষমা চাইছিস কেন? তোরা আমার কাছে এখনো ছোটই আছিস। আমি তোদেরকে ভালোবাসবো না এটি কি করে হতে পারে? ছোটবেলাতে আমি তোদেরকে যতটা ভালোবাসতাম এখনো ঠিক ততটাই ভালোবাসি, কারণ তোরা ছাড়া আমার আর কে বা আছে। সেদিন বিকাশ তার মায়ের কষ্ট এবং অভিমান বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায়, কিন্তু পূজা এখনো পর্যন্ত তার মডার্ন জীবন নিয়েই ব্যস্ত থাকে। একদিন সুনিতা দেবী পূজাকে বলে, কিরে পূজা, তোর কি আজকেও মাথা ব্যথা করছে? তা না হলে তোর হাতে তো প্রত্যেক দিনই ফোন দেখতে পাই, কিন্তু আজকে তুই ফোন ঘাটছিস না, ফোন রেখে শুয়ে আছিস, কি ব্যাপার? হ্যাঁ মা, মাথাটা খুব ব্যথা করছে। পূজার এই কথা শুনে তার মা মাথা টিপে দিতে শুরু করে। এর ফলে পূজা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, কিন্তু কয়েক ঘন্টা পর পূজার ঘুম ভাঙলে সে দেখে যে তার মা তখনও বসে বসে তার মাথা টিপে দিচ্ছে। মা, তুমি এখন আমার মাথা টিপে দিচ্ছ? আমার মাথা ব্যথা তো কখন ভালো হয়ে গেছে। মা জানো, আমার এক ফ্রেন্ডকে আমি কলেজে একটু মাথা টিপে দেওয়ার কথা বললাম, কিন্তু ও আমার মাথায় মেরে চলে গেল। আর আমি তখনই বুঝতে পেরেছিলাম মা ছাড়া কেউ কখনো আপন হয় না। আর যে যতই ভালো বন্ধু বান্ধব হোক না কেন, মায়ের মতো কি কেউ কখনো হতে পারে বলো? হ্যাঁ রে পূজা, এতদিনে তাহলে তুই বুঝতে পারলি, তাই তো? আমি তো কবেই বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি তো ভেবেই নিয়েছি আমি আর মোবাইল ঘাটতে ঘাটতে খাবার খাবো না। এবার মায়ের সঙ্গে কথা বলতে বলতে খাবার খাবো, তাহলে মায়েরও ভালো লাগবে। আর মা তো বাড়িতে একাই থাকে, কারোর সঙ্গে কথা বলার মতো কেউ থাকেও না, তাই আমরা দুই ভাই বোন যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ মায়ের সঙ্গেই থাকবো। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার পছন্দের খাবার রান্না করলেও আমি কখনো সেই খাবার ভালো মতো খাই না, কিন্তু আমি এটা কখনোই বুঝতে চাইতাম না যে তুমি কত কষ্ট করে আমাদের জন্য খাবার রান্না করো। সত্যি তুমি এতদিন ধরে কত কষ্ট চেপে রেখেছিলে, আজকে আমি বুঝতে পারছি। মা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। এভাবেই সেদিন পূজা এবং বিকাশ দুজনেই তাদের মায়ের কাছে ক্ষমা চায়। এই থেকে সুনিতা দেবীর চোখে জল চলে আসে। সেদিনের পর থেকে বিকাশ এবং পূজা দুই ভাই বোনই তাদের মায়ের ভালোবাসার দাম দিতে শুরু করে। তারা বুঝতে পারে মায়ের ভালোবাসা কতটা মূল্যবান। এখন তারা দুই ভাই বোনে যতটা সম্ভব তাদের মাকে সময় দেয়, আর এর ফলে সুনিতা দেবী খুবই হাসি খুশি তার দুই ছেলে মেয়ের সঙ্গে জীবন কাটাতে থাকে।